This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রোজ সন্ধে 7:15 নাগাদ হাওড়া স্টেশন থেকে একটা ট্রেন ছাড়ে, লোকাল ট্রেন। সচরাচর লোকাল ট্রেনগুলোর কোনো নাম টাম থাকে না, কিন্তু এই ট্রেনটার নাম আছে। নামটা দিয়েছিলেন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরগামী এই ট্রেনটার নাম আন্দোলন লোকাল। সিঙ্গুরের জমি আন্দোলন তৃণমূলকে একটা বড় সড়ো মাইলেজ দিয়েছিল, সেটাই প্রতি মুহূর্তে মানুষকে মনে করিয়ে দিতে, মানে ভোটারদের মনে করিয়ে দিতে আর কি, সমস্ত রকম ব্যবস্থাই তিনি করে রেখে দিয়েছিলেন। পাঠ্যপুস্তকে সিঙ্গুরের চ্যাপ্টার রয়েছে ওই আন্দোলনের লোকালও। মজার কথা কি জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের কেউ রেলমন্ত্রকে এখন আর নেই, কিন্তু ট্রেনটার নামটা মুছে যায়নি। আন্দোলন শব্দটা রোজই স্টেশনে জলজল করে। এ রাজ্যে আন্দোলনও আছে, হ্যাঁ, লোকালও আছে। ফলে কোন আন্দোলনটা এখন ওই ট্রেনটা বয়ে বেড়াচ্ছে সেটা বোঝা কিন্তু বেশ কঠিন হয়ে যায়। তৃণমূল সরকারের আমলে আন্দোলন তো নেহাত কম হলো না। খেয়াল করে দেখুন, একটা দুটো কি না, অনেকগুলো, একেবারে দাগ কাটেনি কোনোটা বলা যাবে না। এই ধরুন, সেই কবে সারদার থেকে শুরু, সারদা, নারদা, রিসেন্ট পাস্টে কত কিছু। এই যে চাকরি চুরির আন্দোলন বা ডিএর আন্দোলন, কম নাকি, অনেক দিন ধরে চলছে, তো দাগ কেটেছে। কিন্তু সন্দেশখালির মতো এরকম টানা আন্দোলন, সবাই মিলে বেরিয়ে এসে একটা আন্দোলনের চেয়ারে নেওয়া, ঠিক যেরকম করে সিঙ্গুর নন্দীগ্রামে দেখেছিলাম, সেরকম একটা জায়গার মানুষের এরকম সামগ্রিকভাবে বেরিয়ে আসা, মা বোনেদের বেরিয়ে আসা, এরকম আন্দোলন খুব বেশি দেখেছি কি আমরা। তারপর এটা এমন একটা আন্দোলন, সত্যি কথা বলতে কি, যেটা এমন একটা অভিযোগের ওপর দাঁড়িয়ে রয়েছে যে অভিযোগটা শুনলে যে কেউ তো মাথা নিচু করতে বাধ্য হবেন। মারাত্মক অভিযোগ তো, রাতে ডাকার মতো, মহিলাদের রাত্রিবেলা ডেকে নিয়ে যাওয়ার মতো মারাত্মক অভিযোগ। দেখুন, যতই যে এগুলোকে সাজানো ঘটনা বলুক, প্রশাসন যতই দুই নেতাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করুক, কিন্তু কোথাও গিয়ে লোকজন খুশি হতে পারেন, তুষ্ট হননি। গত রাতেই সন্দেশখালীর মানুষ, সন্দেশখালীর মহিলারা স্পষ্ট করে দিয়েছেন তাদের আন্দোলন লোকাল চলবে। চক্রের মাথা মানে ওই শেখ শাহজাহান গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। ঘুরিয়ে পেছি না, একদম সরাসরি এই কথাগুলো বলেছেন মহিলারা। রইল বাকি এক থেকে শূন্যে পৌঁছানো কি খুব কঠিন। গতকাল ডিজি রাজীব কুমার যেভাবে আইনের যুক্তিজাল সাজিয়েছেন, তাতে তো প্রশাসনের ছাড় দেওয়ার আগ্রহ খুব একটা আছে বলে যেটা মনে হচ্ছে না, কিন্তু তাড়াহুড়ো করবেন এটাও তো মনে হচ্ছে না। নির্যাতিতরা কি সাহস করে এগিয়ে যাবেন, পুলিশের কাছে গিয়ে ওই শেখ শাহজাহানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করবেন? কারণ অভিযোগ লিখিত করলে যে লাভ হয় সে তো উত্তম শিবুর পরিণতির থেকেই জলজান্ত প্রমাণ পাওয়া যাচ্ছে। কিন্তু এর উল্টো দিকও তো রয়েছে। পুলিশের কাছে তো না, তারা গিয়ে অভিযোগ তো করেছেন, কোথাও গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। পুলিশের ওপরে সেই ভরসা কি তারা এখনও খুঁজে পাচ্ছেন না? আর দেখুন, সেই অর্থে উত্তম শিবুরা এরা তো চিরপুটি, শাহজাহানের অনুগামীর ক্ষেত্রে যা অ্যাপ্লাই করা যায়, নেতার ক্ষেত্রেও সেই শর্ত অ্যাপ্লাই হবে, এটার বাধ্যবাধকতা আছে কি? উত্তরগুলো যদি খুঁজতে হয়, নেতার জনতা আর নেতা, এদের সম্পর্কটা সহজ কোথায় গিয়ে হয়? 1-0 হয়ে গেলেও 0 থেকে কোনো সময় আবার 3 হয়ে যাবে না, এই গ্যারান্টি পাওয়া যায় কি না? এরকম বেশ কিছু অঙ্কের কথা, দেনা পাওনার কথা বলতে গেলে কিছু কথা আজ বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। উত্তমের পর শিবু হাজরা গ্রেফতার। সুখবরের সকাল সকাল মিষ্টি মুখ, জিলিপি বিলি সন্দেশখালীতে। উত্তম সর্দার বলো, শিবু হাজরা বলো অ্যারেস্ট হয়েছে, সেই জন্য আমরা মিষ্টি বিতরণ করতেছি। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, যার জন্য আমরা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। উত্তম সর্দারকে ধরা পড়েছে, তাই
আমরা খুশি। হাতে হাতে গুড় বাতাসা নকুল দানাও। ভোট এলেই অনুব্রত মণ্ডলের মুখে প্রায় শোনা যেত গুড় বাতাসা নকুলদানা বিলি করার কথা। সন্দেশখালিতে শিবু হাজরা উত্তম সর্দার গ্রেফতার হওয়ার পর সেই খুশিতে এখানকার বাসিন্দারা হাতে তুলে নিলেন গুড় বাতাসা নকুলদানা। এটা উত্তম সর্দার আর শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, এই খুশিতে এই আনন্দে কাছে এটা গুড় বাতাসা হলো শিবু হাজরার আর নকুলদানা হলো উত্তম সর্দারের। রাজনীতির প্রতীক দিদিরাই তো শুরু করেছে, এটা আমরা শেষ করব। এটা তাড়াতাড়ি রসগোল্লাও বিলেতে চায় সন্দেশখালি। মাস্টার মাইন্ড যেদিন ধরা পড়বে সেদিন বড় বড় রসগোল্লা হবে। তেমন খুশি হয়নি, 75 পয়সার জায়গায় 25 পয়সা হয়েছে, এখনো মাথাটা হেড না ধরা পড়ান্ত খুশি হয়। মাস্টার মাইন্ড মানে শাহজাহান শেখ। 5ই জানুয়ারি ইডির ওপর হামলা হয়, অভিযোগের তীর শাহজাহান বাহিনীর দিকে। তারপর থেকেই শাহজাহান বেপাত্তা। গ্রামের মহিলাদের আঙুলও বারবার উঠেছে শাহজাহানের দিকেই। পুলিশ কি ধরবে শাহজাহানকে? রবিবার বীরভূমে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, পুলিশ কি নিজেই অভিযোগ করবে? শনিবার পুলিশের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ডিজি রাজীব কুমার। There is a case which is done by ED. Right. Okay. Have they arrested him? Now second, the case which was registered by us, it has been stopped. The investigation has been stopped. They have gone and they have got it stopped. এক ধাপ এগিয়ে রাজ্যের মন্ত্রী ক্লিনচিট দিয়েছেন শাহজাহানকে। এখানে তো শেখ শাহজাহান আসেই না, এটা তো তুলছে বিজেপির অর্থের দ্বারা পরিচালিত কিছু চিনি মাত্র, আর কেউ তুলছে এখানে শেখ শাহজাহানের কোনো ভূমিকাই। মহিলারা অবশ্য একরোখা, একটাই দাবি, ধরতেই হবে শাহজাহানকে। শেখ শাহজাহানকে যত সময় না অ্যারেস্ট করা হবে তত সময় আমরা আন্দোলন চালিয়ে যাব, আমরা থামব না। শাহজাহানকে ধরলেই শান্তি ফিরবে, উৎসবের পরিকল্পনাও সেরে ফেলেছেন বাসিন্দারা। দিন শাহজাহান ধরা পড়বে সেই দিন বাজি ফুটবে, আর মিষ্টি দান করবে মেয়েরা, ছেলেদেরকে করতে হবে না, কারো পয়সা লাগবে না, সে যে কোনো করে হোক বাজি ফাটাবো ই হচ্ছে। আর নাচ গান করতে করতে যাব ওই থানায়, আর বলবো কার ইয়েতে করেছিলে ভাই তোমরা এই জেলের ছেলেগুলোকে নিয়ে যেতে, কার কোথায় নিয়ে গেছিলে দিদি ভাইয়ের কোথায়? তাড়াতাড়ি উৎসব হবে, আদৌ হবে তো? দেখুন, সন্দেশখালীর মানুষের বড় অভিযোগ শাহজাহানদের ভেরি নিয়ে। ভেরিতে মাছ চাষের জন্য ধানের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাকা ধান মাঠে কদিন পরে সেটা কেটে ঘরে তুলবেন চাষি, এরকম অবস্থাতেও নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সন্দেশখালীর গরিব কৃষক, গরিব ক্ষেত মজুররা। বলতে বলতে কেঁদেও ফেলেছেন অনেকে, কেঁদে ফেলাই তো স্বাভাবিক। নোনা জল ঢোকা মানে শুধু যে কোথাও গিয়ে এই ফসল কাঁদে তা তো না, মানুষের চোখের জলেও তো সেই নোনতা ছাপ লেগে যায়। বছরের ফসল নষ্ট, সেটা তো তাদের কাছে জীবন ধারণের প্রশ্ন। এই জমিতে, এবং সত্যি কথা বলতে কি সেটা শুধু সেই বছর না, ওই জমিতে আদৌ এরপর কবে আবার চাষ করা যাবে সেটাই নিয়েই তো বড় সন্দেহ তৈরি হয়ে যায়। আয়লা সেটা আছড়ে পড়ার পর সুন্দরবনের কি অবস্থা হয়েছিল মনে আছে তো? সন্দেশখালীর মানুষগুলোর কথা ভাবুন, ঘূর্ণিঝড় নেই, আকাশে মেঘ নেই, কোনো প্রাকৃতিক দুর্বিপাক নেই, অথচ কিছু দুর্বৃত্ত আছে। সোনার ফসল ফলানো ওই চাষের জমিতে চিংড়ি চাষের নোনা জল, ধানের বদলে চিংড়ি, এই কি মেনে নেওয়া যায়? এর সঙ্গে জমি দখল, লিজের টাকা না দেওয়া, এ সমস্ত অভিযোগ রয়েছে। এবার সেচ মন্ত্রী পার্থ ভৌমিক তিনি আশা দেখিয়েছেন যে দল নাকি টাকা মিটিয়ে দেবে। কত কিছুর টাকা মেটাবে? ওই আমরা সেই পুজোর সময় দেখি না মাঝে মধ্যে লোকজন বলে এটা নেই ওটা নেই, ঠিক আছে মূল্য ধরে দাও। সব কিছু কি মূল্য ধরে দিলে হয়? যেগুলো মা বোনেরা বেরিয়ে এসে অভিযোগ করেছেন সেগুলোও মূল্য ধরে দেওয়া যাবে? স্থানীয় মানুষ কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন টাকা দেবেন দিন, জমিও ফেরত দিতে হবে, এবং সব থেকে বড় কথা যারা এই কাজগুলো করেছে তাদের শাস্তি দিতে হবে। গ্রামের মানুষের গলার জোরটা কিন্তু প্রশাসন টের পেয়েছে। এবার ভূমি দপ্তরের ক্যাম্প বসছে সন্দেশখালীতে, অভিযোগের নিষ্পত্তি দ্রুত হবে তো? দ্রুত হওয়ার একটা তাগিদের জায়গা তো আছে, ভোটে গিয়ে আসছে। এবার ভোটারের মনে এই সময়ে ক্ষোভ থাকতে প্রশাসন কি দিতে পারে? এটাই কিন্তু সন্দেশখালীর জন্য সব থেকে বড় ভরসার জায়গা হতে পারে। সন্দেশখালী বিডিও অফিসের পক্ষ থেকে সকল জনসাধারণের উদ্দেশ্যে জানানো যায় যে আজ সকাল 10টার সময় থেকে শুরু হচ্ছে এক্সটেন্ডেড সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্প। অভাব বা সমস্যা
আপনারা এখানে জমা দিতে পারেন। সকাল থেকে সন্দেশখালীর একাধিক জায়গায় এমনই ঘোষণা শোনা যাচ্ছে। অভিযোগ গ্রহণ কেন্দ্র, লাইনও পড়েছে। শিবু উত্তমদের অত্যাচারে যাদের জমি গেছে, যারা টাকা পাননি তারা লাইন দিয়েছেন। জমি নদীবাদ দখল নিয়ে গ্রামবাসীদের ক্ষোভ জানতে প্রশাসনিক শিবির। সন্দেশখালীর 2 ব্লকে ছুটির দিনই শিবির প্রশাসনের, আর তা দেখে জনতার মুখেও খেলার কথা। এই মরতে বসেছি বাবু, আর একটা খেলা হচ্ছে, যখন হোক ভালো করেই হোক। আমাদের পুকুরের মাছ নোনা জল ঢুকে গেছে, তারপরে জমি ক্ষয়ক্ষতি হয়ে গেছে, চাষ হয় না 2-3 বছর। জল করে তো আমাদের নুন জল তুলে চাষবাস সব হয়, আর বিদেশে ছেলে পেলে। মুখ্যমন্ত্রী বীরভূমের সভা থেকে সন্দেশখালী নিয়ে মুখ খুলেছেন। বিরোধীদের দিকে তোপ দেখে জনতাকে ভরসার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনা হয়েছে, প্রথমে ইডিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে, ইডিকে সাথে নিয়ে ঢুকে তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে, এটাও মাথা রাখবেন। আমি যখন বলি, আমি তখন সেটা করি। মুখ্যমন্ত্রী বিরোধীদের দিকে তোপ দেখেছেন, তিলকে তাল করার অভিযোগও করেছেন। কিন্তু সরকারের তৈরি করা ক্যাম্পে যে অভিযোগের পর অভিযোগ, কাছারিপাড়ার ক্যাম্পে জমা পড়া অভিযোগের মধ্যে প্রথম 13টি শিবু হাজরার নামে। জমি নিয়ে একাধিক অভিযোগের পাশাপাশি জব কার্ডের টাকা তছরূপের গুরুতর অভিযোগও উঠেছে। এখনো পর্যন্ত এই ক্যাম্প অফিসে 13খানা অভিযোগ জমা পড়েছে, এবং সেখানে বেশিরভাগই অভিযোগ কিন্তু লিজের টাকা না পাওয়া, মজুরি না দেওয়া। আর অভিযোগে প্রত্যেকটা তীর কিন্তু শিবু হাজরা এবং তার পারিষদদের নামে। যদি আমরা পরপর অভিযোগগুলো দেখি তাহলে কি দেখতে পাবো, যে ভেড়িতে মাছ ধরার মজুরি দিচ্ছে না, ভেড়িতে নোনা জলের জন্য চাষ করতে পারছেন না, নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে অভিযোগ করছেন, ভেড়িতে মাছ ধরার মজুরি দিচ্ছে না শিবু হাজরা, আকাশ চার ভেড়ি, এরকম একাধিক অভিযোগ জমা পড়েছে। আমার কাছ থেকে টাকা নিয়েছিল উত্তম সর্দার। উত্তম সর্দার কত টাকা নিয়েছিল? 60,000 টাকা। কি বলেছিল, কেন দিতে হচ্ছে? ওটা সরকারি বাঁধে, বলছে কাজটা এখন হচ্ছে, তোমাদের জমি আছে, তাই এখন ওইটা তোমাদেরকে টাকাটা দিতে হবে, আর এই টাকাটা 1 মাস পর আমি ফেরত দেবো। দিয়েছে ফেরত? না, সেই ফেরত পাইনি, সেই জন্য আমি কাগজ জমা দিলাম। 4টে অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, 6,000 টাকা করে জব কার্ডের টাকা। 4টে অ্যাকাউন্টে 6,000 টাকা করে 24,000 টাকা ঢুকলো, 5,500 টাকা করে পার অ্যাকাউন্ট, মানে 22,000 টাকা দিয়ে দিতে হলো। 22,000 টাকা দিতে হয়েছে, আর 2,000 টাকা আমার অ্যাকাউন্টে ছিল। আর শুধু জমি জায়গা বা 100 দিনের কাজ নয়, সাধারণ দোকানদারদের পাওনার তালিকাটাও যে লম্বা। ওই 1,55,000 টাকা। 1,56,000 টাকা মুদির দোকান থেকে? এখনো পর্যন্ত 10টা টাকা দেয় না। টাকা চাইতে গেলে আমার উপরে অত্যাচার। 555 দেখুন না, তাঁতের শাড়ি নিয়েছে কত টাকার সেটা দেখুন, ওখানে 5,000 কত টাকা তাঁতের শাড়ি নিয়েছে, নগদ নিয়েছে 4,000 টাকা। অভিযোগ আরও আছে। শেখ শাহজাহান ফ্যান ক্লাব ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শিবু উত্তমদের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূর্তি বানিয়েছিলেন মৃৎশিল্পী তাপস অধিকারী। সেই মূর্তির টাকাও নাকি বাকি। আমার প্রায় হারাতে ধরুন 25-26 হাজার টাকা বাকি আছে। ওই মডেল করেছিলাম, স্ট্যাচু করেছিলাম, দিদির মূর্তি বানিয়েছিলাম, অভিষেক দাদার মূর্তি বানিয়েছিলাম। গ্রামের মানুষ যার বিরুদ্ধে খাতায় কলমে অভিযোগ দায়ের করছেন, সেই শিবু হাজরাকে রবিবার তোলা হয়েছিল আদালতে। সওয়াল জবাবের পর 8 দিনের পুলিশ হেফাজতে শিবু, তবে মুখে কুলুপ তার। দলীয় কর্মীর প্রতারণা মানছে তৃণমূল। যে প্রচুর গরিব মানুষ, তারা এরকম আমাদেরই দলের একজনের দ্বারা প্রতারিত হয়েছে। চাঁদা তুলে লিজের টাকা ফেরত দেওয়ার কথা বলেছিল শাসক দল, সেই প্রক্রিয়াও শুরু। অ্যামাউন্টটা খুব একটা বেশি না, আমরা দেখলাম সব যোগভোগ করে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা এরকম, খুব নমিনাল এরকম 170 জন মতো মানুষ, কারোর 2,000, কারোর 1,000, কারোর 5,000, কারোর 10,000, বিভিন্ন রকম আছে। টাকা ফেরালেই কি মুখ বন্ধ হয়ে যাবে সন্দেশখালীর? গ্রামের মানুষ চাইছেন যে এবার শাহজাহান ধরা পড়ুক, তবেই মহিলারা মুখের ওপর ধরে রাখা ওই কাপড়ের আড়ালটা সরাতে পারবেন, মানে সরানোর সাহসটা পাবেন। যাদের বিরুদ্ধে অভিযোগ, নারী নির্যাতনের অভিযোগ, তারা ধরা না পড়লে ভয় তো থাকবেই। এবার অভিযোগ সেটা তো একটা না, একাধিক। গতকালই দেখিয়েছিলাম, এক সবজিওয়ালার পর্যন্ত টাকা বাকি থাকার অভিযোগ তুলছেন। তার পরিপ্রেক্ষিতে, তার ক্ষমতা অনুযায়ী যে টাকাটা, অনেকের কাছে মনে হতে হবে এই কটা, তার কাছে তো সেটাই অনেক।
এক ভদ্রলোক দিস্তা কাগজ দেখিয়ে বলেছেন টোটো দেবে বলে টাকা নিয়েছে, দেয়নি, মানে প্রতারণার অভিযোগ। এই কদিনে আমাদের প্রতিনিধি সন্দেশখালী চষে বেরিয়েছেন। সাধারণ মানুষ তো বটেই, প্রবীণ তৃণমূল নেতারা পর্যন্ত তিতিবিরক্ত, আর সেই ক্ষোভ ক্যামেরার সামনে উগড়ে দিতে কেউ এখন আর ভয় পাচ্ছেন না। কষ্ট তো লাগছেই, দলটা একবারে শেষ করে দিয়েছে কয়েকজন নেতা। উনি আগে আপনি অঞ্চল সভাপতি? হ্যাঁ, আমি জন্মলগ্ন থেকে, অর্থাৎ তৃণমূলের যেদিন জন্ম সেদিন থেকে তৃণমূল, সেদিন থেকে এই অঞ্চলের সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়ে একদিন চালিয়েছি। উনি প্রথম দিকে কয়েকটা ফোন ধরেছিল, পরেই উনি আমার ফোন ধরতেন না, কোনো যোগাযোগই করতেন না। আমাকে বাদ দেওয়ার পরে এখানকার বিজেপির যে সভাপতি ছিল, অঞ্চল সভাপতি, আমার অবর্তমানে তাকে পিটিয়ে দলে ঢোকানো হলো। ঢোকানোর পরে সেই অজিত মাইতিকে ওই অঞ্চলের সম্পাদক করা হলো, অঞ্চল সম্পাদক, এবং এখন পয়সা কামাও, নেতাকে দাও। দেখুন, দলের ভেতর নেতাদের এরকম ক্ষোভ, এরকম আক্ষেপ, এটা কি শুধু সন্দেশখালীতেই? সন্দেশখালী ছাড়িয়ে আরও চারপাশে ছড়িয়ে পড়ছে না তো? খুঁজে দেখুন, ব্যাপারটা কিন্তু সেরকমই লাগবে, এবং সেটা নিশ্চিতভাবেই শাসক দলের কোথাও গিয়ে আলাদা করে ভাবনা চিন্তার একটা দরজা খুলে দিতে পারে, এটাও মনে করাই যেতে পারে। দক্ষিণ দমদম অনেক দূর সন্দেশখালীর থেকে, হ্যাঁ উত্তর 24 পরগনার মধ্যে, কিন্তু দূরত্বের হিসেবে দক্ষিণ দমদম থেকে সন্দেশখালী অনেকটা দূর। দক্ষিণ দমদম পুরসভার 30 নম্বর ওয়ার্ডটা কিন্তু খালি হয়ে গেল। কাউন্সিলর অরূপ হাজরা ডাকযোগে এসডিওর কাছে নাকি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন, চেয়ারম্যানের কাছে তার কপি পাঠিয়ে দিয়েছেন। এবার প্রশ্নটা হচ্ছে, কেন সরলেন? তার কারণ পদত্যাগপত্রে লেখেননি, কিন্তু বিষয়টা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। সরস্বতী পুজোর দিন নিজের দলের কর্মীদের হাতেই আক্রান্ত হন অরূপ হাজরা, আর সেই জন্যেই অপমানিত হয়ে তিনি নিজের কাউন্সিলর পদটাই ছেড়ে দিলেন। সত্যি তো, যে দলের তিনি কাউন্সিলর, সেই দলের কর্মীরাই তার ওপরও অত্যাচার করছেন, মেনে নেওয়া যায় নাকি? ইস্তফার কারণ আমরা কাউন্সিলরকে জিজ্ঞেস করেছিলাম, তিনি জানিয়ে দিয়েছেন স্পষ্ট, ভয় পাচ্ছেন। আর তার সঙ্গে যা হচ্ছে সেটা দলের লজ্জা। তৃণমূলের প্রতি কেজিতে কাউন্সিলর হয়েছেন, এরপরেও দলের কর্মীদের হাতে মার খেতে হবে, লজ্জার ভয়ে দল ছাড়তে হবে। ভারতীয় রাজনীতিতে বাঙালি ভদ্রলোক বলে এখনও তো একটা কথা প্রচলিত রয়েছে, তার মানে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি আর কি, যারা নির্লিপ্ত জীবনযাপন করেন, ঝুট ঝামেলা এই সমস্ত এড়িয়ে চলেন, অকারণ কোনো ঝঞ্ঝাটে জড়ান না, মুখ খারাপ করেন না, আর পরিচ্ছন্ন ভাবমূর্তি, এটা মোটামুটি নরম সরম মানুষ। এটাই তো চেহারা ছিল সব রাজনৈতিক দলেরই। এ রাজ্যে ওই ভদ্রলোকদের কাছে টানার টার্গেট থাকে। অরূপ হাজরা যা বলে দল ছাড়লেন, এরপর অন্য সব ভদ্রলোকদের মনে কিছুটা ভয় হবে না তো? সন্দেশখালীর হলধর আড়ি আর দক্ষিণ দমদমের অরূপ হাজরার মতো নেতাদের দলে কি গুরুত্বই থাকবে না, নাকি দল এই ছোট ছোট বিন্দুর মধ্যেই সিন্ধু হওয়ার একটা অশনি সংকেত দেখতে পাবে? শহর কলকাতার অন্যতম পরিচিত রাস্তা, ভিআইপি রোড ও যশোর রোডের সংযোগকারী রাস্তা, আদ্যপান্ত শহুরে ও জমজমাট একটা অঞ্চল। লেকটাউন অধিবাসীবৃন্দের পুজো যারা দেখতে যান, তাদের চোখে এই পার্টি অফিসটা নিশ্চয়ই পড়েছে। এখানেই বসতেন দক্ষিণ দমদম পুরসভার 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ হাজরা। কিন্তু হঠাৎ করেই আসন ফাঁকা তার, কারণ কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এসডিও ও পুরসভার চেয়ারম্যানকে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন অরূপ হাজরা, আর কাউকে কিছু জানাননি। কেন? আমি বললাম তো, সত্যি কথা বললে এটা দল এবং আমার লজ্জার বিষয়, আগামী দিনে আমার বিপদও বাড়তে পারে। ঘটনা যা ঘটেছে তাতে মর্মাহত হচ্ছে, আমি যে রয়েছি এখানে দাঁড়িয়ে এটাই যথেষ্ট। আমি রেজিগনেশনের সম্বন্ধে কাউকে কিচ্ছু জানাই। মুখে বেশি কথা বলতে চাইছেন না অরূপ হাজরা, কিন্তু স্থানীয় সূত্রের খবর, সরস্বতী পুজোর দিন দলীয় কর্মীদের হাতেই বেধড়ক মার খেতে হয়েছে কাউন্সিলরকে। এই খবরে ছড়িয়েছে চাঞ্চল্য। সন্দেশখালীর মতো গ্রাম্য এলাকা নয়, জমজমাট শহুরে একটা এলাকায় প্রকাশ্যে দলের কর্মীদের হাতে কাউন্সিলরদের মার খাওয়ার অভিযোগ। স্থানীয় বিজেপি নেতার অভিযোগ, কাউন্সিলরের অভিযোগ নাকি থানা গ্রহণই করেনি। যত ইলেকশন আসবে আপনারা দেখতে পারবেন এই জিনিস আরও বাড়বে। আমি তো শুনলাম থানায়ও গেছিলো, থানাও নাকি তার রিপোর্ট নেয়নি, নিতে অস্বীকার করেছে, এরকম কিছু একটা শুনলাম। তো যাই হোক, শাসক দলে থেকে থানায় কাজ হচ্ছে না। আপনি বুঝুন সন্দেশখালীতে আজকে যা জিনিস চলছে তাদের কি অবস্থা। বিষয়টি নিয়ে আমরা দক্ষিণ দমদম পুরসভার একাধিক কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সবাই মুখে কুলুপ এঁটেছেন। প্রশ্ন একটাই, রাজ্যের মন্ত্রীর এলাকায় এত ভয় কিসের যে জনপ্রতিনিধিরাও মুখ খুলছেন না? দাল মে কুছ কালা হ্যায় নাকি বহুত কুছ কালা হ্যায়?
দেখুন, উঁচু স্তরে থাকা নেতাদের মানভঞ্জন করার চেষ্টা তো দল করছে। এরকম ঘাটালের সাংসদ দেব কত কি বললেন, রাজনীতিতে থাকবেন না, তাকে নিয়ে আকাশ বাতাস কত কিছু বললেন মুখপাত্র। তারপরেও তাকে রাজনীতির খেলায় রেখে দিতে দল তো চেষ্টা ত্রুটি দেখাচ্ছে না। এবার অভিষেক নিজে দেবের সঙ্গে আলাদা বৈঠক করেছেন, দিদির সাথে কথা হয়েছে তার। এবার আরামবাগে দেবকে পাশে দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন কেন্দ্র টাকা না দিলে দেবের আবদার মেটাতে তিনি আগামী ৩-৪ বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবে রাজ্য। মানে সাংসদের হয়ে দলনেত্রী ব্যাটিং করলেন, দেবের হয়তো মানভঞ্জন হলো, অথবা তিনি যেটা চাইছিলেন তার লক্ষ্য পূরণ হয়ে গেল। এর পরের বারের জন্য, মানে এই বছরের লোকসভা ভোটের জন্য ওই ঘাটাল মাস্টার প্ল্যানটা সেটা প্রাসঙ্গিক হয়ে রইল, যেটাকে কোথাও গিয়ে ঘাটালবাসী এখনও ওই গাজরের মতোই দেখেন আর কি, যে তাদের সামনে প্রত্যেকবার ভোটের সময় ঝোলানো হয়, তারপর কার কোনো খোঁজ নেই। কিন্তু ঘাটালবাসীর এই চাই দেখুক সামনে এরকম যদি গাজর ঝুলিয়ে থাকতেই তারা দেখেন, এক গাজরে তাদের মানভঞ্জন হবে। তো আমি থাকি বা না থাকি নেক্সট টাইম, কিন্তু এই প্ল্যানটা যেটা 1950 থেকে চলছে সেটার জন্য দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, আমি ইনস্ট্রাকশন দিচ্ছি এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি, তার জন্য সে চলে যাবে পার্টি ছেড়ে বলেছে বলে তাকে এইসব লোক দেখিয়ে আবার নিয়ে এসছে। আবার দেখবেন এর ভোটের পর যে কে সেই হয়ে গেছে। এরা তার ভাগের 40% টাকাটা দেবেন না, সবটা পকেটে করতে চান, এটা হবে না। ঘাটালের মানুষের জিজ্ঞেস করা উচিত যে ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে। ঘাটালের মানুষের কি করা উচিত সেটা দিলীপ ঘোষ বলে দিচ্ছেন। তবে যারা ভোট দিয়ে সরকার নির্বাচিত করেন, যারা দশকের পর দশক প্রতিশ্রুতি শুনছেন, তারা কি এখনো জানেন না কি করা উচিত? ঘাটালবাসীর কি করা উচিত তা বোধহয় ঘাটালবাসী সবচেয়ে ভালো বলতে পারেন। TV9 বাংলা তাই ঘাটালের মানুষের সঙ্গেই কথা বলা উচিত বলে মনে করেছে। কেন্দ্র রাজ্য তারাকে ঝগড়াঝাটি করছে, আমার তো দেখার দরকার নেই। আমরা সাধারণ মানুষ বেঁচে থাকবো, আমরা আগামী দিনে ফসল ফলিয়ে সংসার জীবনযাপন করব, আমরা এটাই দেখব। নির্বাচনের সময় আসলে এরকম ধরনের বহু নেতা নেত্রীরা বক্তব্য রাখেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে বোঝা যায় যে উনি বেশ কিছু কথাবার্তা বলেন যেগুলো সঠিক নয়, ভাঁওতা এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয়। দিদিমণি বলেছেন যখন নিশ্চিত শুরু করবেন, তবে প্ল্যান প্রজেক্টটা আজও আমাদের জানা নেই যে কেমন ভাবে হচ্ছে, কিভাবে হচ্ছে, আর টাকা কোথা থেকে আসবে সেটাও উনি বলেননি। তাহলে কেন্দ্র যদি না টাকা দেয় উনি করবেন, ওনার যেমন ক্ষমতা শুরুটা অন্তত করবেন 3-4 বছরের মধ্যে ওনার মেয়াদকালে। ঘাটালের এই বাসিন্দা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর মেয়াদকাল কথাটা বললেন। এই মেয়াদকাল বলতে গোপীনাথ জানা কি বোঝাতে চাইলেন তা নিয়ে ঘাটাঘাটিটা বরং ভবিষ্যতের জন্য তোলা থাক। আপাতত দেখা যাক ঘাটাল মাস্টার প্ল্যান কটা মেয়াদকাল পেরিয়ে গেল। আপাতত এই ফলকের ছবিটা দেখুন। 1982 সালে বাম সেচমন্ত্রী প্রভাস রায় ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করেন। সেই ফলক এখন ভূপতিত। 1959 সালে মানসিং কমিশন তৈরি হয়। কমিশন ঘাটাল মাস্টার প্ল্যানের সুপারিশ করে। 1979 সালে বাম সরকার ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করে। 1982 সালে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয়। তারপরেও বছরের পর বছর ঘাটাল ডুবেছে। 2007 সালে ভয়াবহ বন্যার পর আবার টনক নড়ে। ভোটের দায়ও ছিল, তাই ধুলো ঝেড়ে ফের লাল ফিতের ফাঁস খুলে ফাইল নাড়াচাড়া শুরু হয়। ওয়াবক্স সংস্থাকে দিয়ে সমীক্ষা করায় বাম সরকার। 2 মেদিনীপুরে 13টি ব্লককে নিয়ে রূপরেখা তৈরি হয়। ত্রুটি থাকায় সেই প্ল্যান ফেরত পাঠায় প্রথম ইউপিএ সরকার। খড়গপুর IITর বিশেষজ্ঞরা রিপোর্টের ত্রুটি সংশোধন করেন। 2011 জুলাই মাসে ঘাটাল মাস্টার প্ল্যান প্রকাশ্যে আসে। ঘাটালকে বন্যামুক্ত করতে 1740 কোটি টাকার হিসেব পেশ হয়। তারপর থেকেই কেন্দ্র রাজ্য টানাপোড়েন। এত টাকা কেন্দ্র কি একা দেবে নাকি ভাগাভাগি হবে? আরামবাগের সভায় মুখ্যমন্ত্রী অবশ্য আশ্বাস দিয়েছেন রাজ্য একাই এগোবে। আর কাল বিলম্ব না করে অতি দ্রুত টেন্ডার প্রক্রিয়া করে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই যাতে বর্ষার পূর্বেই শিলাবতী অংশে অন্তত কাজ শুরু করা যায়, আমরা সেই আবেদন জানাচ্ছি। বিধানসভা নির্বাচনের আগে তিনি তখন কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন। ঘাটালে গোটা মহকুমা জুড়ে বিরাট বড় বড় হোর্ডিং, ঘাটালে রেলপথ হওয়ার জন্য অভিনন্দন দিদিকে। তারপরে সেই ফ্লেক্স আর খুঁজে পাওয়া যায়নি। সেই কারণে এই সব দেখে দেখে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। আমি বলবো এটা শুধু ভোটের আগে একটা চমক, আবারও ঘাটালের মানুষকে বোকা বানাচ্ছে। ও শীতলকুপার ঘাটালে এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে যেখানে আমি বক্তব্য রাখছি
এখানে দাঁড়িয়েই এগুলো নাটক করে গেছে, সুকান্ত মজুমদারকে নিয়েছে যে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র সরকার করবে, কিন্তু গত দুটো বাজেট হয়ে গেছে, একটা বাজেটেও একটা টাকাও বরাদ্দ করেনি ঘাটাল মাস্টার প্ল্যানে। দেখুন, উত্তর তো অনেকেই খুঁজছেন, উত্তর চাইছেন অনেকে। ধরুন রেশন ডিলাররা কোভিডের সময় বিনামূল্যে রেশন দিয়েছে কেন্দ্র, বহু রেশন গ্রাহকের বায়োমেট্রিক না থাকলেও সেই সময় রেশন দিতে বাধ্য হয়েছে ডিলাররা। কিন্তু মুশকিল হচ্ছে সেই বিলি হয়ে যাওয়া রেশনের হিসেব নাকি এখন স্টক হিসেবে দেখাচ্ছে সরকার, যে রেশন সামগ্রী বিলি হয়ে গেছে তা গুদামে থাকবে কি করে। এবার সেই পরিমাণ মালপত্র যদি তাদের এখন দিতে হয়, নিজের পকেট থেকে দিতে হবে, কি করে দেবেন? এই প্রশ্নের উত্তরটা খুঁজে পাচ্ছেন না রেশন ডিলাররা। তাদের জন্য কি একটা মাস্টার প্ল্যান করে দেবে সরকার? মানে এখন তারা হয়তো সেরকমই ভাবছেন, কারণ এই মাস্টার প্ল্যান ছাড়া ঘাটাল যেরকম প্রত্যেক বছর ডোবে দুর্দশায় থাকে, রেশন ডিলাররাও কিন্তু মনে করছেন তাদের জন্য চরম দুর্দশা অপেক্ষা করছে। কাঁথি 1 নম্বর ব্লকের টগরিয়া গ্রামের রেশন ডিলার সুকুমার দাস, তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবার বলছে সুকুমার দাস আত্মঘাতী হয়েছেন, কিন্তু তাকে হত্যা করেছে রেশন বন্টনের সরকারি সিস্টেম। সরকারি দপ্তরের গাফিলাতি, ভুতুড়ে স্টক। আজকে আমার বাবার ক্ষেত্রে হয়েছে, আজকে আমার বাবা গলায় দড়ি দিয়ে মারা গেল, কালকে অন্যান্য ডিলারদের ক্ষেত্রেও হবে। অন্যান্য ডিলারদের মায়ের কোল, কারোর ভাই, কারো এরকম খালি হয়ে যাবে। আজকে আমার বাবা মৃত্যুর পিছনে কারা দেয়? এই ভুতুড়ে স্টক, এই পিএসও মেশিনের বিভিন্ন যে সিস্টেম, এগুলো তো ভুয়ো। ভুতুড়ে স্টক কি? করোনাকালে বিনামূল্যে রেশন দিয়েছিল কেন্দ্র, তখন 35% গ্রাহকের বায়োমেট্রিক ছিল না, অর্থাৎ 35% রেশন বিলির কোনো প্রমাণ নেই। এরপর 4 বছর পর খাদ্য ও গণবন্টন দপ্তরের সাইটে সেই রেশনকেই ঘাটতির খাতায় ফেলা হয়েছে বলে অভিযোগ। সেই মাল পোর্টালে আমার নামে অ্যালোড হয়েছে, যাহা তার 35% সেল দেখাতে পোর্টাল পারেনি। 35% সিবি ক্লোজিং ব্যালেন্স আমাদের ঘাড়ে চেপে গেছে। কেন 3 বছর পরে হঠাৎ করে রাতে উঠে দেখি যে না 200 কুইন্টাল আপনার কাছ থেকে মালের পাওনা হয়ে গেছে। উইদাউট এভিডেন্স, কোনো প্রমাণ নেই আমাদের কাছে, কোনো কাগজপত্র নেই। সর্বোপরি হচ্ছে সরকারের পোর্টাল, সরকারের সার্ভার, সরকারের অনলাইন, সে যা ইচ্ছা তা করছে। রেশন দুর্নীতি নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী হেফাজতে রয়েছেন। ডিলারদের দাবি এবার ভুতুড়ে স্টকেরও কেন্দ্রীয় তদন্ত হোক। সিবিআই তদন্ত করে এই যে ভুতুড়ে স্টকের ব্যাপারে প্রত্যেকটি ডিলারকে একটা অসুবিধার মুখে ফেলা হচ্ছে, এর সিবিআই তদন্তের দাবি করছে। আমাদের সোর্সের মধ্যে ভূত, তো ওটা ঘুরিয়ে ফিরিয়ে যেন দোষের বোঝাটা ডিলারের ঘাড়েই চাপানো হয়। এটা এভাবে, এটা ওভাবে আপনারা একটু ম্যানেজ করে নিন। কোনোভাবে ডিপার্টমেন্ট এর দায় নিতে কখনো চায় না। দেখুন, যা মনে হচ্ছে তাতে এই মুহূর্তে আরও অনেকগুলো মাস্টার প্ল্যান দরকার, না হলে ক্ষোভের বন্যা অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারে। সেটা ঘাটালের মানুষের হতে পারে, রেশন ডিলারদের হতে পারে, আর সন্দেশখালীর মানুষ তারা তো রয়েইছেন। শাহজাহানকে ধরা হবে কি না, ধরলে তাড়াতাড়ি হবে কি না, এবং সবথেকে বড় কথা যাদের যাদের ধরা হলো তাদের শাস্তি হবে কি না, নাকি তারা আবার কদিন পরে জামিন পেয়ে বা ছাড়া পেয়ে চারপাশে ঘুরে বেড়াবেন। এই সবগুলো প্রশ্ন কোথাও গিয়ে মনের মধ্যে সবার রয়ে গেছে, এবং যত থেকে যাবে সেটাই কিন্তু ওই আন্দোলন লোকাল চালিয়ে যাওয়ার রসদ হিসেবে কাজকর্ম করবে। যে হুঁশিয়ারিটা, মানে যে জিনিসটা চালু রাখার হুঁশিয়ারি এই সন্দেশখালীর মহিলারা দিয়ে রেখেছেন। রেলের প্ল্যানে ওই হাসনাবাদ থেকে সন্দেশখালী পর্যন্ত ট্রেন চালানোর প্রস্তাব রয়েছে, যদিও জমি সমস্যায় সেই প্রকল্প এগোয়নি। ধরা যাক কোনো দিন সেই প্রকল্প বাস্তবায়িত হবে হয়তো। বর্তমান শাসক নিশ্চয়ই চাইবে না যে ভবিষ্যতে শিয়ালদা সন্দেশখালী লোকাল সেটা ওই আন্দোলন লোকাল বা নাম্বার 2 এরকম কোনো নামে চলুক আর কি।